আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি যে যেখানেই আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো এবং যে যার ঘরে অবস্থান করছো এবং তোমরা নিয়মিতভাবে আমাদের অনলাইন ক্লাসগুলো করছো এবং পড়াশোনার সাথে সংযুক্ত থাকছো। আজকের ক্লাসটি অনার্স প্রথম বর্ষের ছাত্রদের জন্য। আজকের কোর্স হলো ইন্ট্রোডাকশন টু জুলজি, যার কোড হলো SEZ101। আজকে আমি তোমাদের যে টপিকটি পড়াবো সেটি হলো ইকোসিস্টেম অফ পন্ড, অর্থাৎ কোনো পুকুরের বাস্তুতন্ত্র সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো তোমাদের সাথে আছি আমি মাহমুদা খাতুন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ জুলজি, ঢাকা কলেজ, ঢাকা। তো প্রথমেই আমরা দেখি ইকোসিস্টেম কি। আসলে আমাদের যে কোনো পরিবেশে, কোনো নির্দিষ্ট বসতির পরিবেশে জীবজ এবং অজীবজ উপাদান বিদ্যমান। এই যে জীবজ উপাদান তাকে আমরা লিভিং থিংস বা বায়োটিক কম্পোনেন্টও বলে থাকি, আর যারা অজীবজ উপাদান তাদেরকে আমরা নন লিভিং থিংস বা অ্যাবায়োটিক কম্পোনেন্ট বলে থাকি। এই যে জীবজ উপাদান এবং অজীবজ উপাদান তারা পারস্পরিক মিথস্ক্রিয়া এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে যে একটা সচল তন্ত্র গড়ে তোলে তাকে ইকোসিস্টেম বলে। তো ইকোসিস্টেমের একটি প্রধান উপাদান হলো বায়োটিক কমিউনিটি। তো কমিউনিটি বলতে আসলে বোঝায় কোনো নির্দিষ্ট অঞ্চলের যে জীবজ উপাদান, সেই জীবজ উপাদানকে অর্থাৎ ওই অঞ্চলে বসবাসকারী বিভিন্ন প্রজাতির সদস্যের যে পপুলেশনরা তারা পারস্পরিক মিথস্ক্রিয়া এবং সহযোগিতার ফলে যে একক গড়ে ওঠে তাকেই আমরা কমিউনিটি বলি। এখানে থাকতে পারে বিভিন্ন ধরনের উদ্ভিদ, বিভিন্ন ধরনের প্রাণী এবং বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজম। তো এই যে উদ্ভিদ, প্রাণী, মাইক্রো অর্গানিজম তারা কিন্তু আবার একে অন্যের উপর নির্ভরশীল, এবং তারা যে শুধু তাদের নিজেদের উপর নির্ভরশীল তা নয়, তারা তাদের যে এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টের যে বিভিন্ন নন লিভিং থিংস সেগুলোর উপরও নির্ভরশীল। এই নন লিভিং থিংসগুলো হলো যে আবহাওয়া, তারপরে মাটি, তারপর টেম্পারেচার বা তাপমাত্রা, তাদের এই জিনিসগুলো তাদের গ্রোথ এবং সার্ভাইভালের জন্য অতিরিক্ত দরকারি। তো অ্যাকর্ডিং টু ইপি ওডাম, বিখ্যাত ইকোলজিস্ট বা বাস্তুতন্ত্রবিদ, যে সংজ্ঞা দিয়েছেন সেটি হলো any unit that includes all the organism in a given area interacting with the physical environment so that a flow of energy leads to exchange of materials between living and non-living parts of the ecosystem। তো এই সংজ্ঞাটিকে যদি আমরা একটু বাংলায় দেখি তাহলে হলো বাস্তুতন্ত্র হলো কোনো নির্দিষ্ট অঞ্চলের জীব সম্প্রদায় এবং জড় উপাদানের মধ্যে গড়ে ওঠা একটি সামগ্রিক একক, যার মধ্যে পুষ্টি চক্র, শক্তির প্রবাহ আপন গতিতে বিরাজমান থাকে। অর্থাৎ কোনো পরিবেশে যে জীবজ উপাদান এবং অজীবজ উপাদান তারা পারস্পরিক মিথস্ক্রিয়ার ফলে একটি একক বা তন্ত্র গড়ে ওঠে, এবং এই তন্ত্রে যে প্রাণী, উদ্ভিদ বা বিভিন্ন বায়োটিক কমিউনিটি তারা একে অপরের সাথে পুষ্টি চক্র বা শক্তি প্রবাহের মাধ্যমে বিরাজমান থাকে। তো এখন আমরা দেখব টাইপস অফ ইকোসিস্টেম, অর্থাৎ ইকোসিস্টেমের যে প্রকারভেদ সেটি। ইকোসিস্টেম সাধারণত দুই ধরনের, একটি হলো ন্যাচারাল ইকোসিস্টেম যাকে আমরা প্রাকৃতিক বাস্তুতন্ত্র বলি, আর একটি হলো আর্টিফিশিয়াল ইকোসিস্টেম যেটি হলো কৃত্রিম বাস্তুতন্ত্র বা মনুষ্য সৃষ্ট বাস্তুতন্ত্র। আসলে ন্যাচারাল ইকোসিস্টেম এরকম একটি ইকোসিস্টেম যেটা মানুষের কোনো হস্তক্ষেপ নেই, অর্থাৎ প্রাকৃতিক উপায়ে যে ইকোসিস্টেমটি গড়ে ওঠে তাকেই ন্যাচারাল ইকোসিস্টেম বলে। আর আর্টিফিশিয়াল ইকোসিস্টেম সাধারণত মানুষের দ্বারা তৈরি। তো এই যে প্রাকৃতিক ইকোসিস্টেম এগুলা হতে পারে কোনো জু, চিড়িয়াখানা বা কোনো শস্য ক্ষেত্র, যেমন ধান ক্ষেত হতে পারে, অথবা যে কোনো গার্ডেন। অন্যদিকে ইকোসিস্টেমের যে হ্যাবিটেট বা প্রকৃতি অবস্থান অনুযায়ী ইকোসিস্টেমকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটি হলো অ্যাকোয়াটিক ইকোসিস্টেম যেটি হচ্ছে জলজ বাস্তুতন্ত্র, আর একটি হলো টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম যাকে আমরা বলি স্থলজ বাস্তুতন্ত্র। তো অ্যাকোয়াটিক সিস্টেম ইকোসিস্টেম মানে কোনো জলজ পরিবেশের যে ইকোসিস্টেম বিদ্যমান তাকেই অ্যাকোয়াটিক ইকোসিস্টেম বলা হয়।
তো অ্যাকোয়াটিক ইকোসিস্টেম দুই ধরনের, একটি হলো ম্যারাইন আর একটি হলো ফ্রেশ ওয়াটার। ম্যারাইন মানে সামুদ্রিক আর ফ্রেশ ওয়াটার মানে যে মিঠা পানির যে বাস্তুতন্ত্র সেটি। তো ম্যারাইন ইকোসিস্টেমের মধ্যে রয়েছে সাগর, মহাসাগর, উপসাগর ইত্যাদি। আর যেটি ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেম বা মিঠা পানির ইকোসিস্টেম সেটি আবার দুই ধরনের, একটি হচ্ছে লটিক আর একটি হচ্ছে ল্যান্টিক। তো লটিক যেটি ইকোসিস্টেম সেটি হলো প্রবাহমান পানির যে ইকোসিস্টেম সেটি হলো নদী, ঝর্ণা। আর ল্যান্টিক হচ্ছে যেটা স্থির পানির ইকোসিস্টেম, যেটি হলো পুকুর, হ্রদ। তো টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম কি, যেটি হচ্ছে কোনো জলাশয়ের বাইরে আমরা যে ইকোসিস্টেমগুলো পেয়ে থাকি সেগুলো হলো টেরেস্ট্রিয়াল বা স্থলজ ইকোসিস্টেম। তো স্থলজ ইকোসিস্টেম আবার বিভিন্ন ধরনের হতে পারে, সেটি হতে পারে ফরেস্ট, গ্রাসল্যান্ড অথবা ডেজার্ট ইকোসিস্টেম। ফরেস্ট মানে যে কোনো একটি বনভূমির ইকোসিস্টেম হতে পারে, অথবা গ্রাসল্যান্ড যেটি তৃণভূমির ইকোসিস্টেম, অথবা ডেজার্ট বা মরুভূমির ইকোসিস্টেম হতে পারে। তো আজকে আমরা পন্ড ইকোসিস্টেম বা পুকুরের বাস্তুতন্ত্র নিয়ে আলোচনা করব। তো পন্ড ইকোসিস্টেম হলো যে মিঠা পানির যে ইকোসিস্টেমের একটি উৎকৃষ্ট উদাহরণ। তো পন্ড ইকোসিস্টেম আসলে বোঝায় যে ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেম, যেটি মিঠা পানির ইকোসিস্টেম, যেখানে যাদের যে পন্ডের মধ্যে যে অর্গানিজমগুলো কোনো না কোনোভাবে বিদ্যমান থাকে সেটা তাদের এনভায়রনমেন্টে কিভাবে কানেক্টেড থাকে সেগুলাই আজকে আমরা দেখব, এবং তাদের যে বায়োটিক এবং এবায়োটিক কম্পোনেন্ট সম্পর্কে আমরা একটু ধারণা নিব। তো পন্ড সাধারণত শ্যালো ওয়াটার বডিস অর্থাৎ অগভীর পানির যে জলাশয় সেটি, এবং যার ডেপথ বা গভীরতা সাধারণত 12 থেকে 15 ফিট পর্যন্ত হয়ে থাকে, যেখানে সান রে সূর্যালোক সহজে পানির নিচ পর্যন্ত প্রবেশ করতে পারে, এবং এই সূর্যালোক প্রবেশ করার মাধ্যমে আসলে পন্ডসের মধ্যেও আসলে বিভিন্ন ধরনের যে প্ল্যান্টস বা উদ্ভিদের বৃদ্ধি দেখা যায়। আমরা দেখব লাইট জোনেশন অফ পন্ড, অর্থাৎ পন্ডের যে আলোক রশ্মি, সেই আলোক রশ্মি প্রবেশতার উপর ভিত্তি করে পন্ডকে আমরা কয়টা জোনে বা অঞ্চলে ভাগ করতে পারি। তো আমরা সাধারণত যে আলো রশ্মি, সূর্যের আলো প্রবেশতার উপর ভিত্তি করে কোনো পুকুরের যে ইকোসিস্টেম, সেই ইকোসিস্টেমের অঞ্চলকে 3টি ভাগে ভাগ করতে পারি। একটি হলো লিটোরাল জোন, আরেকটি হলো লিমনেটিক জোন, আরেকটি হলো প্রোফাউন্ডাল জোন। তো লিটোরাল জোন যেটি, সেটিতে আসলে সূর্যের আলো পুরোপুরি হচ্ছে মাটির তলদেশ পর্যন্ত স্পর্শ করে। এখানে আমরা ছবিটির মাধ্যমে দেখতে পাচ্ছি লিটোরাল জোন, বিভিন্ন লেক জোনেশনের ছবি দেখতে পাচ্ছি। এবং এই যে সূর্য রশ্মি প্রবেশ করার কারণে এর যে পানি, সেই পানিটা হচ্ছে মোটামুটি ওয়ার্ম বা কিছুটা উত্তপ্ত থাকে, এবং এখানে প্রচুর যে অক্সিজেন থাকে, এবং সেই কারণে এখানে প্রচুর রুটেড ভেজিটেশন বা সমূলীয় উদ্ভিদ পাওয়া যায়, এবং এখানে অনেক কনজিউমার বিদ্যমান। তো আরেকটি হলো লিমনেটিক জোন। লিমনেটিক জোনেও সূর্যের আলো প্রবেশ করে একটি নির্দিষ্ট এলাকা পর্যন্ত, তবে সেটি যে পুকুরের তলদেশ পর্যন্ত সেটি প্রবেশ করে না, অর্থাৎ মাটিকে স্পর্শ করে না। তো লিমনেটিক জোনে যে অক্সিজেন কন্টেন্ট, তারপর টেম্পারেচার, এগুলা হচ্ছে টাইম টু টাইম ভেরি করে, এবং এখানে বিভিন্ন ধরনের ক্রাস্টেসিয়া, রোটিফার্স, বিভিন্ন ধরনের কনজিউমার পাওয়া যায়। তো এই লিমনেটিক জোনে আসলে যে কোনো ডিকম্পোজার বলতে গেলে অ্যাবসেন্ট থাকে। আর প্রোফাউন্ডাল জোন আসলে যেখানে কোনো সূর্যের আলো প্রবেশ করতে পারে না, তাকে আমরা প্রোফাউন্ডাল জোন বলি। তো এই জোনে সাধারণত বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজম এবং ডিকম্পোজার পাওয়া যায়, এবং একে আমরা হাইপোলিমনিয়নও বলে থাকি। এখন আমরা স্ট্রাকচার অফ পন্ড ইকোসিস্টেম, অর্থাৎ একটি পুকুরের বাস্তুতন্ত্রের যে ঘটন, সেই ঘটনটি দেখব। তো একটি পুকুরের বাস্তুতন্ত্রে দুই ধরনের উপাদান বিদ্যমান, একটি হলো জীবজ উপাদান আর একটি হলো অজীবজ উপাদান। তো জীবজ উপাদানকে আমরা বলি বায়োটিক কম্পোনেন্ট, এবং অজীবজ উপাদান যেটি, তাকে আমরা বলি এবায়োটিক কম্পোনেন্ট। তো অজীবজ উপাদানকে আমরা আবার 3 ভাগে ভাগ করি। ইনঅর্গানিক কম্পোনেন্ট, যেটা হচ্ছে অজৈব উপাদান, অর্গানিক কম্পোনেন্ট, জৈব উপাদান, আরেকটি হলো ফিজিক্যাল কম্পোনেন্ট বা ভৌত উপাদান। তো ইনঅর্গানিক যে কম্পোনেন্ট, তার মধ্যে রয়েছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস এবং
বিভিন্ন ধরনের অজৈব লবণ, সেগুলোর মধ্যে রয়েছে সোডিয়াম, ক্যালসিয়াম, তারপর পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি। আর অর্গানিক কম্পোনেন্টের মধ্যে আসলে হিউমাস আছে, তারপর শর্করা যেটি কার্বোহাইড্রেট, প্রোটিন, এছাড়া রয়েছে লিপিড বা ফ্যাট, আরেকটি অ্যামাইনো অ্যাসিড, হিউমিক অ্যাসিড ইত্যাদি। আর যেটি ফিজিক্যাল কম্পোনেন্টে আসলে এনভায়রনমেন্টের যে বিভিন্ন উপাদান সেগুলো নিয়ে তৈরি হয়। আর সেই উপাদানগুলোর মধ্যে রয়েছে সানলাইট, সূর্যের আলো, উইন্ড বা বাতাস, তারপর হিটে, তারপর টেম্পারেচার, তাপমাত্রা, ময়েশ্চার, আর্দ্রতা, মাটি ইত্যাদি। আর বায়োটিক কম্পোনেন্ট সেটি আমাদেরকে একটু বিশদভাবে পড়তে হবে। বায়োটিক কম্পোনেন্ট হলো কোনো যে পুকুরের জলাশয়ে যে লিভিং কম্পোনেন্ট, জীবজ উপাদান, যেটি হচ্ছে একটি স্পিসিসের পপুলেশন দেখা যায় আরেকটি স্পিসিসের পপুলেশনকে এফেক্ট করে। এবং এই যে বায়োটিক কম্পোনেন্ট তাকে আমরা তিনটা হেডলাইনে ভাগ করতে পারি। একটি হলো প্রোডিউসার, যাকে আমরা বলি উৎপাদক, আরেকটি হলো কনজিউমার, যাকে বলি আমরা খাদক, আরেকটি হলো ডিকম্পোজার, যাকে আমরা বলি বিয়োজক। এখানে আমরা একটি পুকুরের যে বাস্তুতন্ত্র, সেই বাস্তুতন্ত্রের ছবিটি দেখতে পাচ্ছি। তো যে ছবিটি আসলে তোমাদের বইয়ে দেওয়া আছে, তো তোমরা দেখতে পাচ্ছ যে সূর্য রশ্মি পুকুরের মধ্যে প্রবেশ করছে এবং সেখানে বিভিন্ন ধরনের যে ফাইটোপ্ল্যাঙ্কটন জন্মাচ্ছে এবং যাদেরকে আমরা বলি প্রাইমারি প্রোডিউসার। তারপরে আছে ফাইটোপ্ল্যাঙ্কটনকে খায় জুপ্ল্যাঙ্কটন, তারপরে আছে প্রাইমারি কার্নিভোর, সেকেন্ডারি কার্নিভোর, এছাড়া আছে বিভিন্ন ধরনের হার্বিভোর মাছ, তারপর আছে ডিকম্পোজার, বিভিন্ন ধরনের প্রোডিউসার আছে এবং প্রোডিউসারের মধ্যে রুটেড ভেজিটেশন আছে। তো তোমরা যখন পুকুরের ইকোসিস্টেম আসবে সেই ক্ষেত্রে এই ছবিটি দিবে। তো পরবর্তীতে আমরা যে বায়োটিক কমিউনিটি, সেই বায়োটিক কমিউনিটির প্রোডিউসার সম্পর্কে জানবো। প্রোডিউসার হলো উৎপাদক, উৎপাদক হলো যারা হচ্ছে স্বভোজী, অর্থাৎ নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে। তো উৎপাদককে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে মাইক্রোফাইটস, যারা অতি ক্ষুদ্র, যাদেরকে আমরা সাধারণত ফাইটোপ্ল্যাঙ্কটন বলি, আরেকটি হচ্ছে ম্যাক্রোফাইট, যারা সাধারণত একটু বড় ধরনের। তো যারা ফাইটোপ্ল্যাঙ্কটন তারা সাধারণত মাইক্রোস্কোপিক অটোট্রফ হয়ে থাকে, অর্থাৎ এরা স্বভোজী উদ্ভিদ এবং এরা সাধারণত ক্ষুদ্র ভাসমান উদ্ভিদ এবং পুকুরে যতটুকু গভীরতা পর্যন্ত আলো প্রবেশ করে তাদেরকে সেখানেই পাওয়া যায়। এবং তাদের মধ্যে রয়েছে স্পাইরোগাইরা, জিগনেমা, ভলভেক্স, ইউগ্লেনা, অডোগোনিয়াম, ডায়াটম, ওসিলেটোরিয়া ইত্যাদি। তো এখন আমরা মাইক্রোফাইট সম্পর্কে জানবো। মাইক্রোফাইট সাধারণত লার্জ প্ল্যান্টস হুইচ ম্যানুফ্যাকচার কমপ্লেক্স ফুড, অর্থাৎ তারা সাধারণত বড় ধরনের উদ্ভিদ এবং তারা সূর্যের আলো ব্যবহার করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে জটিল খাদ্য তৈরি করে। তাদেরকে আবার আমরা তিনটা হেডলাইনে ভাগ করতে পারি। একটি হলো সারফেস ফ্লোটিং প্ল্যান্ট, যাকে আমরা বলি পানির উপরে ভাসমান উদ্ভিদ। তো পানির উপরে যেসব ভাসমান হচ্ছে উদ্ভিদ পাওয়া যায় তার মধ্যে রয়েছে পিস্টা, যাকে আমরা বলি টোপাপানা, তারপরে রয়েছে লিমনা, যাকে বলা হয় খুদেপানা, তারপরে রয়েছে অলফিয়া, যাকে বলা হয় গুড়িপানা। অর্থাৎ বিভিন্ন ধরনের যে ভাসমান উদ্ভিদ পানিতে পাওয়া যায় কচুরিপানা টাইপের, তারা হলো সারফেস ফ্লোটিং প্ল্যান্ট। তারপর যে হেডলাইনটি রয়েছে সেটি হলো সাবমার্জ প্ল্যান্ট, অর্থাৎ নিমজ্জিত যে উদ্ভিদ তারা। তো নিমজ্জিত উদ্ভিদের মধ্যে রয়েছে বেলিস নেরিয়া, যাকে আমরা বলি পাতা শেওলা, আছে নাজাস, আছে অটিলিয়া, যাকে বলা হয় পানি কলা, আরেকটি হচ্ছে পোটামো গ্যাটন, আরেকটি হচ্ছে আট্রি কোলারিয়া এবং হচ্ছে সিরাটোফাইলাম। তো সিরাটোফাইলামকে সাধারণত ঝাঁঝি বলে। এবং এই যে তিনটা পোটামো গ্যাটন, তারপরে হচ্ছে ইউট্রিকোলারিয়া এবং হচ্ছে সিরাটোফাইলাম, এরা সাধারণত হচ্ছে মূলবিহীন নিমজ্জিত উদ্ভিদ। আর এই যে এই তিনটা, যেটি হচ্ছে ফেলিসনেরিয়া,
নাজাস এবং অটেলিয়া সাধারণত মূলযুক্ত যে নিমজ্জিত উদ্ভিদ। তারপর রয়েছে মার্জিনাল অ্যান্ড ইমার্জেন্ট প্ল্যান্ট, যাকে বলা হয় প্রান্তীয় এবং পানির উপরে যে ভাসমান উদ্ভিদ। তো এদের মধ্যে রয়েছে আইপোমিয়া, যাকে আমরা বলি কলমি, জুসিয়া, তারপর রয়েছে ফ্রেগমাইটিস, যাকে বলা হয় নলখাগড়া, এছাড়া রয়েছে টাইফা, যাকে আমরা বলি হুগলা ইত্যাদি। তো এই হলো আমাদের যে মাইক্রোফাইট সাধারণত 3 ধরনের হয়। একটি হলো সারফেস ফ্লোটিং প্ল্যান্টস, আরেকটি হচ্ছে সাবমার্স প্ল্যান্ট, যেটা সাবমার্স মানে নিমজ্জিত, আরেকটি হলো মার্জিনাল বা ইমার্জেন্ট প্ল্যান্ট, যেটি হলো প্রান্তীয় এবং অনেকটা হচ্ছে প্রাণীতে উত্থিত অবস্থায় থাকে বা পানির উপরে যে ভাসমান উদ্ভিদ, সেই উদ্ভিদগুলা। তো এখন আমরা কনজিউমার বা খাদক সম্পর্কে জানব। তো কনজিউমাররা আসলে হেটারোট্রফিক অর্গানিজম। তো হেটারোট্রফিক অর্গানিজম বলতে আমরা এখানে বুঝাই যেসব অর্গানিজম হচ্ছে পরভোজী অর্গানিজম। তো কনজিউমারকে আমরা 4টা হেডলাইনে ভাগ করতে পারি। একটি হলো প্রাইমারি কনজিউমার, যাকে বলি আমরা প্রাথমিক খাদক, সেকেন্ডারি কনজিউমার, যাকে বলা হয় মাধ্যমিক খাদক, এবং টারশিয়ারি কনজিউমার, যাকে বলা হয় তৃতীয় স্তরের যে খাদক সেটি। এছাড়া আছে ডেট্রিভোর। তো প্রাইমারি কনজিউমার সেটি সাধারণত হার্বিভোর এনিমালস, অর্থাৎ তারা হচ্ছে তৃণভোজী প্রাণী এবং হচ্ছে তারা কনজিউম প্রডিউসার অ্যাজ ফুড। তারা সাধারণত উৎপাদককে খাদ্য হিসেবে খেয়ে থাকে এবং তারা সাধারণত 3 ধরনের হয়ে থাকে। একটি হলো জুপ্ল্যাঙ্কটন, একটি হলো নেকটন এবং হচ্ছে ব্যান্থস। তো জুপ্ল্যাঙ্কটন কারা? জুপ্ল্যাঙ্কটন হলো এরকম ভেসে বেড়ায়। তো এই জুপ্ল্যাঙ্কটনের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের কোপিপোড, তারপরে ডাইনোপ্লাজেলেট, তারপরে হচ্ছে হেলোজোয়ান্স ইত্যাদি। তো এদের যে এক্সাম্পল সেগুলো হলো সাইক্লোপস, ড্যাফনিয়া এটসেট্রা। তো এইগুলো আসলে তোমরা যখন আরো বড় ক্লাসে উঠবে তখন এই পানি থেকে এই প্ল্যাঙ্কটনগুলা বের করবে। তারপর রয়েছে নেকটন। তো নেকটন হচ্ছে এরা আসলে মুক্ত সন্তরণক্ষম এবং ঢেউর উপর তাদের যে চলাফেরা সেটি নির্ভর করে না এবং এদের যে চলনাঙ্গ সেটি অতি স্পষ্ট। তো এদের মধ্যে যে এক্সাম্পল সেটি হলো বিভিন্ন ধরনের অ্যাকোয়াটিক ইনসেক্ট এন্ড দেয়ার লার্ভি, অর্থাৎ বিভিন্ন ধরনের যে জলজ পতঙ্গ এবং তাদের যে লার্ভি, তারা হলো নেকটন। আর ব্যান্থোস হলো যারা সাধারণত পানি যে তলদেশীয় যে কর্দমাক্ত মাটির সাথে হচ্ছে লেগে থাকে। তো ব্যান্থোস সাধারণত বিভিন্ন ধরনের এলিস এবং মোলাস্কান যে সদস্য তারা হয়ে থাকে। তো ব্যান্থোস যে মোলাস্কান সদস্যর মধ্যে দেখবে শামুক, ঝিনুক, এগুলাও আমরা পানির তলদেশ থেকে পেয়ে থাকি। তারপর হলো সেকেন্ডারি কনজিউমার। সেকেন্ডারি যে কনজিউমার তারা হলো প্রাইমারি কার্নিভোর, অর্থাৎ তাদেরকে আমরা প্রাথমিক মাংসাশী প্রাণীও বলতে পারি, যারা আসলে হার্বিভোর যে অ্যানিমেল সেই অ্যানিমেলের উপর তারা খাদ্যের জন্য নির্ভরশীল। এবং এর মধ্যে রয়েছে ইনসেক্টস, বিভিন্ন যে পতঙ্গ, তারপর আছে বিভিন্ন ধরনের মাছ, তারপর ব্যাঙ, কাঁকড়া ইত্যাদি। তারপর হলো টারশিয়ারি কনজিউমার বা তৃতীয় খাদক, টারশিয়ারি যে খাদক তারা। আর এগুলো সাধারণ সেকেন্ড গ্রেড অফ কার্নিভোর, একটি উচ্চ স্তরের যে মাংসাশী প্রাণী তারা। আর দে ফিড আপন প্ল্যান্টস অর অ্যানিমেলস, তারা আবার হচ্ছে প্ল্যান্টসও খেতে পারে অথবা অ্যানিমেলসও খেতে পারে। এর জন্য এদেরকে আবার ওমনিভোর বা সর্বভোগ বলা হয়ে থাকে। তো এই যে টারশিয়ারি কনজিউমার, সেই টারশিয়ারি কনজিউমারের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের লার্জ প্রিডেটরি ফিশেস, অর্থাৎ বড় বড় যে মাছ তারা, তারপর সাপ আছে বা বিভিন্ন ধরনের বার্ডস যারা পুকুরের আশেপাশে ঘুরে থাকে, মাছ খেয়ে থাকে, তাদেরকে আমরা টারশিয়ারি কনজিউমারের আওতায় ফেলতে পারি। এরপর হচ্ছে ডেট্রিভোর। তো ডেট্রিভোররা সাধারণত হচ্ছে যে মৃত যে প্রাণী তাদের যে হচ্ছে ডেড অর্গানিক ম্যাটার সেগুলা খেয়ে থাকে, অর্থাৎ মৃত জৈব যে উপাদান সেগুলা খেয়ে থাকে। তো এগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের এনিলিডস, মোলাস্কানস, যারা আসলে ফিল্টার ফিডার হিসেবে কাজ করে।
এছাড়া রয়েছে ক্যাটস, কাঁকড়া, লার্ভি অফ বিভিন্ন অ্যাকোয়াটিক ইনসেক্ট অর্থাৎ জলজ পতঙ্গের বিভিন্ন লার্ভা। এছাড়া রয়েছে নিমাটোড যারা হচ্ছে প্যারাসাইটের অন্তর্ভুক্ত। এখন আমরা ডিকম্পোজার বা বিয়োজক সম্পর্কে পড়ব। তো মোস্ট অফ দ্য ডিকম্পোজার অফ পন্ড ইকোসিস্টেম আর স্যাপ্রোফাইটস বাট সাম প্যারাসাইটস আর অলসো ফাউন্ড। অর্থাৎ যারা বিয়োজক তাদের মধ্যে সাধারণত যারা মৃত ভোজী প্রাণী তারাই হচ্ছে ডিকম্পোজার হিসেবে কাজ করে, তবে কিছু কিছু ক্ষেত্রে প্যারাসাইটও ডিকম্পোজার হিসেবে কাজ করে। তো ডিকম্পোজারের মধ্যে রয়েছে মাইক্রো অর্গানিজম অর্থাৎ বিভিন্ন ধরনের অণুজীব। তো অণুজীবের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ফানজাই বা ছত্রাক। ছত্রাকের মধ্যে বিভিন্ন ধরনের ছত্রাকের স্পিসিস রয়েছে, সেগুলো হয়েছে ক্ল্যাডোস্পোরিডিয়াম, তারপর রাইজোস্পাস, অ্যান্টি অল্টারনেরিয়া, ফিউসারিয়াম, সেপ্রোলেগনিয়া, ফ্লাজেলেটেড প্রোটোজোয়াস আর অলসো ডিকম্পোজার। এছাড়া বিভিন্ন ধরনের প্রোটোজোয়ান প্রাণী তারাও হচ্ছে ডিকম্পোজার হিসেবে কাজ করে। তো ডিকম্পোজার সাধারণত যে পুকুরের যে তলদেশে পানির নিচে মাটির মধ্যে অবস্থান করে অথবা কাদার মধ্যে থাকে। তো ডিকম্পোজার সাধারণত যে কোনো মৃত যে উদ্ভিদ বা প্রাণী, সেই প্রাণীর যে মৃতদেহ সেটিকে পচাতে সাহায্য করে, এবং যে মৃত যে উদ্ভিদ প্রাণী তাদের মৃতদেহ পচানোতে সাহায্য করে অর্থাৎ বিশ্লিষ্ট করে, এবং বিশ্লিষ্ট করার পর এই যে র মেটারিয়াল, সেই র মেটারিয়ালগুলো আবার তারা তাদের প্রডিউসার বা উৎপাদককে দেয়, এবং এইভাবে যে বায়োটিক কমিউনিটি যে চক্র, সেই চক্রটি চলতে থাকে। তো এখানে আমরা যে পন্ড ইকোসিস্টেমের দুটি ছবি দেখতে পাচ্ছ। তো এখানে দেখতে পাচ্ছ যে সূর্য থেকে আলোক রশ্মি প্রবেশের ফলে বিভিন্ন ধরনের যে প্রডিউসারের যে উৎপাদন হচ্ছে, এবং বড় বড় রুটেড ভেজিটেশন, এখানে বিভিন্ন ধরনের ফাইটোপ্ল্যাঙ্কটন আছে, ফাইটোপ্ল্যাঙ্কটনকে আবার জুপ্ল্যাঙ্কটন আছে, এরপর মাছ আছে, এবং এক একটা প্রাণী এক একটা স্তরের খাদক হিসেবে কাজ করছে। তো এখন আমরা দেখব ফাংশনাল অ্যাসপেক্টস অফ পন্ড ইকোসিস্টেম, অর্থাৎ যে কোনো পুকুরের যে কার্যকরী এককগুলা কি সেই সম্পর্কে আলোচনা করব। তো আসলে হচ্ছে যে বায়োটিক কমিউনিটি, সেই বায়োটিক কমিউনিটি আসলে তারা হচ্ছে ফুড চেইন, এবং ফুড ওয়েব তৈরির মাধ্যমে একজন আরেকজনকে ইন্টারঅ্যাকশন করে, সম্পর্ক স্থাপন করে। তো ফুড চেইন হলো খাদ্যচক্র এবং ফুড ওয়েব হলো খাদ্য জালক। তো পুকুরের যে বাস্তুতন্ত্র সেটি সাধারণত ফুড চেইন, যেটি যে খাদ্যচক্র দু ধরনের হয়ে থাকে। একটি হলো প্রিডেটরি ফুড চেইন, যাকে আমরা বলি শিকারী খাদ্যচক্র, আর একটি হলো ডেট্রিটাস ফুড চেইন, কে বলি মৃত যে জীবী শিকল। আসলে চেইন বলতে এখানে যে শিকল বোঝাবে। তো একটা প্রিডেটরি যে ফুড চেইন, যে ফুড চেইনটা আসলে শুরু হবে একদম নিম্নের যে প্রাণী সেই প্রডিউসার থেকে শুরু করে এবং হাইয়ার কনজিউমার গিয়ে শেষ হবে। তো এখানে যে অ্যাকোয়াটিক যে গ্রিন প্ল্যান্ট, বিভিন্ন ধরনের যে জলজ উদ্ভিদ সেখান থেকে শুরু হবে, যারা সাধারণত অটোট্রফস বা সবুজী, যারা হচ্ছে সাধারণত সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজেরাই উৎপাদন করে। তো এই যে অটোট্রফস তারা হচ্ছে আবার বিভিন্ন ধরনের হার্বিভোরস বা যারা তৃণভোজী প্রাণী, তাদের যে হচ্ছে শক্তি, সেই শক্তি সাপ্লাই করে, এবং হার্বিভোরকে আবার খায় প্রাইমারি কার্নিভোরকে খাচ্ছে সেকেন্ডারি কার্নিভোর। এভাবে সেটি চক্রাকারে চলতে থাকবে, অর্থাৎ প্রডিউসার থেকে হার্বিভোর থেকে প্রাইমারি কার্নিভোর, এবং প্রাইমারি কার্নিভোর থেকে সেকেন্ডারি কার্নিভোর। এখন আমরা দেখব ডেট্রিটাস বা স্যাপ্রোফাইটিক ফুড চেইন, যাকে আমরা বলি মৃত জীবী যে শিকল। তো এই যে এই শিকলের কাজ হচ্ছে বিভিন্ন ধরনের যখন অ্যানিমেল বা প্ল্যান্টস যারা হচ্ছে মারা যায় তাদেরকে হচ্ছে আসলে পচাতে সাহায্য করে, এবং সেগুলোকে আসলে বিভিন্ন ধরনের ডেট্রিটাস ফুডে কনভার্ট করে। বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজম এখানে কাজ করে বা অণুজীব কাজ করে। তো এই মাইক্রো অর্গানিজমের মধ্যে রয়েছে ব্যাকটেরিয়া, ফানজাই, এবং যারা আসলে আবার যে হচ্ছে তাদের যে হচ্ছে র ম্যাটেরিয়াল, বিভিন্ন ধরনের যে বিশ্লিষ্ট হওয়ার ফলে যে ম্যাটেরিয়ালগুলো থাকে সেই ম্যাটেরিয়ালগুলো আবার তারা
প্রোডিউসারকে সাপ্লাই করে এনার্জির সোর্স হিসেবে। তো এখন আমরা দেখব ফুড অয়েল বা খাদ্য জালক সম্পর্কে। তো পুকুরের যে হচ্ছে ফুড চেইন, আসলে ফুড চেইনের মধ্যে একটা প্রাণী অপরের প্রাণীর সাথে বা বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রাণী একটা জালের মতো অবস্থান করে, অর্থাৎ ফুড চেইন অফ পন্ড ইকোসিস্টেম হুইচ আর ইন্টারকানেক্টেড উইথ অ্যানাদার ইন ডিফারেন্ট ওয়েজ ফর্মিং এ নেটওয়ার্ক কল্ড ফুড ওয়েব। অর্থাৎ যে পুকুরের যে কোনো যে খাদ্য যে শিকল, সেই শিকলটা হচ্ছে একটা আরেকটার সাথে কানেক্টেড বিভিন্নভাবে, এবং তারা একটা জালের মতো সৃষ্টি করে, এবং এই জালটাকেই আসলে বলা হয় ফুড ওয়েব বা খাদ্য জাল। যে একটা প্রাণী যে শুধু হচ্ছে আরেকটা প্রাণী কি খাবে তা না, সে বিভিন্ন ধরনের প্রাণী খেতে পারে, উদ্ভিদ খেতে পারে, তারা বিভিন্নভাবে জালকের ন্যায় অবস্থান করে, এবং তাকেই আমরা বলি ফুড ওয়েব বা খাদ্য জালক। এখন আমরা ইকোলজিক্যাল পিরামিড বা ফুড পিরামিড সম্পর্কে জানবো, যাকে আমরা খাদ্য পিরামিড বা হচ্ছে বাস্তুতান্ত্রিক পিরামিডও বলে থাকি। তো খাদ্য শিকলে যে প্রতিটি হচ্ছে পুষ্টির যে স্তর, সেটি যে পর্যায়ক্রমিক ধাপ, সেই ধাপগুলোকে আমরা আসলে বলি ট্রফিক লেভেল বলা হয়। তো বাস্তুতন্ত্রে যে সবুজ উদ্ভিদ বা উৎপাদক পুষ্টি স্তরে যে প্রথম ধাপে থাকে, উদ্ভিদভোজী প্রাণীরা সাধারণত দ্বিতীয় ধাপে এবং মাংসাশী প্রাণীরা তৃতীয় ধাপে থাকে। খাদ্য শিকলের যে বিভিন্ন ধাপের মধ্যে যে সম্পর্ক নির্ধারণে দেখা যায়, পুষ্টিগুলোর মধ্যে অবস্থিত যে জীবের সংখ্যা, ওজন এবং শক্তি ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে। পুষ্টির স্তরগুলোর মধ্যে এ ধরনের সম্পর্ক যদি আমরা রেখচিত্র আকারে যদি অঙ্কন করি, তাহলে সেটি একটি পিরামিডের আকার ধারণ করবে। অর্থাৎ পুষ্টির স্তরের যে গোড়ার দিক, সেই গোড়ার দিকটি প্রশস্ত থাকবে, এবং যে উপরের দিক সেটা ক্রমশ সরু হবে। ট্রফিক লেভেল বা পুষ্টি চক্রের ধাপ অনুযায়ী আমরা যদি এই রেখচিত্রটি অঙ্কন করি, তাকে আমরা বলি ফুড পিরামিড বা ইকোলজিক্যাল পিরামিডও বলতে পারি। তো ইকোলজিক্যাল পিরামিড সাধারণত তিন ধরনের হয়ে থাকে। পণ্যের মধ্যে একটি হলো পিরামিড অফ নাম্বার, যাকে আমরা বলি সংখ্যার যে পিরামিড, আরেকটি হলো পিরামিড অফ বায়োমাস, যেটা জীবভরের পিরামিড, আরেকটি হলো পিরামিড অফ এনার্জি, যাকে বলা হয় শক্তির পিরামিড। তো এই যে এই পিরামিড গুলার সাথে আসলে একটা সম্পর্ক আছে। তো খাদ্য শিকলের যে বিভিন্ন যে পুষ্টি চক্রে অবস্থিত যে জীব সংখ্যার উপর ভিত্তি করে যে খাদ্য পিরামিড গড়ে ওঠে, তাদেরকে বলা হয় সংখ্যার পিরামিড। তো সংখ্যার পিরামিড ক্ষেত্রে তোমরা দেখবে যে নিচের স্তরে অর্থাৎ প্রোডিউসারের যে সংখ্যা, সেগুলো বেশি থাকবে। আস্তে আস্তে যেটি উপরের দিকে যতই যেতে থাকে, অর্থাৎ হার্বিভোর থেকে কনজিউমার পর্যন্ত তার যে অবস্থান, সেটি আসলে অনেকটা নিম্নমুখিতা প্রদর্শিত হয়। তো এখানে খাদ্য শিকলের প্রারম্ভিক স্তরে জীবের যে সংখ্যা, সেটি হচ্ছে শীর্ষ স্তরের তুলনায় অত্যধিক। নিচ থেকে উপরের দিকে প্রতিটি স্তরে জীবের যে সংখ্যা, সেই সংখ্যাটি আস্তে আস্তে ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে। এখন আমরা যেটি দেখব সেটি হলো যে পিরামিড অফ এনার্জি এবং পিরামিড অফ যেটি বায়োমাস। তো খাদ্য শিকলের এক যে পুষ্টি স্তর থেকে অন্য স্তরে যে পরিমাণ আসলে শক্তি প্রবাহিত হয়, তার ভিত্তিতে আসলে যে শক্তির পিরামিড গড়ে ওঠে। তো এটি হলো পিরামিড অফ বায়োমাস, যাকে আমরা বলি যে জীবভরের পিরামিড। তো খাদ্য শিকলের বিভিন্ন যে পুষ্টি স্তরে অবস্থিত বিভিন্ন যে জীবজ উপাদান, তাদের যে ওজন বা বায়োমাসের উপর ভিত্তি করে যে পিরামিড গড়ে ওঠে, তাকে বলা হয় জীবভরের পিরামিড। এই যে আলোচনার মাধ্যমে আমরা একটি পুকুরের বাস্তুতন্ত্রের পাশাপাশি যে পুকুরে যে বিভিন্ন ধরনের ফুড চেইন, ফুড ওয়েব এবং ইকোলজিক্যাল পিরামিড সম্পর্কেও জানলাম। তো এগুলা থেকে যদি কোনো শর্ট কোশ্চেন আসে, তোমরা অবশ্যই দিতে পারবে আশা করছি। তো আমরা যেভাবে আসলে একটি পুকুরের বাস্তুতন্ত্র পড়েছি, ঠিক সেভাবে তোমরা যে কোনো ধরনের বাস্তুতন্ত্র লিখতে পারবে। যদি তোমাদের আসে যে একটি বনভূমির বাস্তুতন্ত্র লিখো, তাহলে পারবে, অথবা যদি বলে ঢাকা কলেজের বাস্তুতন্ত্র বর্ণনা করো, তাও তোমরা পারবে এই ফরম্যাটটি ফলো করে। তো আশা করি আজকের লেকচারটি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।